বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস শলৎসের বৈঠক। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। সংকট কাটাতে এবছরই নির্বাচন চায় রাজনৈতিক দল। মন্তব্য বিএনপি নেতাদের। জনগণকে সুষ্ঠু ভোট উপহার দিতেই কাজ করছে ইসি, জানালেন কমিশনার। ইতালি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক। 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে শাহজালালের নিরাপদে অবতরণ। তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি নিরাপত্তা বাহিনী। নারী ক্রিকেটে একদিনে 2 সুখবর। উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল জ্যোতি বাহিনী। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুপার 6-এ জুনিয়র টাইগ্রেস। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সাইডলাইন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দেন ওলাফ শলৎস। জুলাই বিপ্লব, বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। WEF এর সভায় আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা, যেখানে ভূ রাজনৈতিক পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় শলৎসকে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। দুই নেতা জুলাই বিপ্লবের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর। দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ। জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসনের। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন। এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লিস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস। WEF এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়েও পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের। এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালে সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। চীন
3 বছরব্যাপী সমীক্ষা করেছে। চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ। পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চলতি বছরেই নির্বাচন আয়োজন নিয়ে কোনো দলের দ্বিমত নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জরুরি সংস্কার শেষে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি দলটির। জাতীয় ঐক্য, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবার মতামত পর্যবেক্ষণ করেই এগোতে চায় দলগুলোর নেতারা। তারই ধারাবাহিকতায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কারো সঙ্গে দ্বিমত নেই। বলেন, জুলাই আগস্টে নির্বাচনের আহ্বানে বিএনপির সঙ্গে একমত খেলাফত মজলিসও। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে দেশে ফেরত আসা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। একটি জনগণের দল, যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। তো আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশটা ফিরে আসে। একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় কথা বলেন তিনি। নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্তাদের দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেয়াই বর্তমান কমিশনের লক্ষ্য। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। বেগম খালেদা জিয়ার হার্ট, কিডনি ও লিভারের জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন সুস্থ হলেই দেশে ফিরবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। দীর্ঘ 5.5 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যেসব জটিলতা দেখা দিয়েছে, চিকিৎসকরা তা দ্রুত নিরসনের চেষ্টা করছেন। তবে বেগম জিয়ার হার্ট, কিডনি ও লিভার জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা, এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও
আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। এদিন লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে 17 বছর দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন তিনি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যান। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিন কারাগারে থাকাকালীন বেগম জিয়ার চিকিৎসার নানা ঘাটতি ছিল। বর্তমানে বয়সের কারণে শারীরিক অবস্থা, একই সাথে রোগের ধরন পর্যালোচনা করে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী পদ্ধতি। আর একই সাথে 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 জন নতুন চিকিৎসক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কুমিল্লার 14 গ্রামের নাশকতা মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। 20 জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন এ রায় ঘোষণা করেন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। 2015 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানে ভাঙচুর ও আগুনের ঘটনায় 14 গ্রাম থানায় একটি নাশকতার মামলা হয়। এতে বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় মামলাটি থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরের সময় আরও থাকছে। এনবিআরের ক্ষমতা কমিয়ে রাজস্ব আদায়ে সীমাবদ্ধ রাখতে চায় সংস্কার কমিটি। নীতি ঠিক করতে আলাদা কমিশনের প্রস্তাব ইতিবাচক হলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। অপরিচিত নম্বর থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে ফোন দেয়া হয়। ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা থাকার তথ্য। হযরত শাহজালালে নিরাপদে অবতরণের পর 250 যাত্রী ও 13 ক্রুকে নেওয়া হয় টার্মিনালে। প্রায় 3 ঘন্টা তল্লাশি চালিয়ে বোমার সত্যতা পায়নি কর্তৃপক্ষ। বুধবার সকাল 9টা 20 মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 356 নম্বর ফ্লাইটটি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, 250 জন যাত্রী ও 13 ক্রু নিয়ে রোম থেকে যাত্রা করা বিমানটি আকাশে থাকা অবস্থায় বোমা হামলার হুমকি পায় কর্তৃপক্ষ। এ কারণেই জরুরি অবতরণ করে যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে চালানো হয় তল্লাশি। বোমা আতঙ্কে বিমানবন্দর জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। স্বজনরা জানান, বিমানের ভেতর থেকে ফোনে বিষয়টি জানতে পারেন তারা। সবাই নিরাপদে আছেন বলেও জানান তারা। আমার ভাই 10:30টায় কল দিছে, ওইখানে কি বিমানের প্রবলেম হয়েছে, বিমান নাকি বোমা হওয়ার আশঙ্কা পাইছে, ওরা ইনফরমেশন পাইছে। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখন এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছে স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক। পরে দীর্ঘ 3 ঘন্টা বিমানটিতে বোম্ব ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে কিছুই পায়নি বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইন সংশোধনের অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে হাইকোর্টে যেতে হবে। এদিকে জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ
1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সার্জিস আলম জানান, কার্যক্রমে গতি আনতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এক্সিকিউটিভ কমিটি। চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ভালো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোপালগঞ্জে শহীদদের পরিবার। স্বজন হারানোর স্মৃতি বুকে নিয়ে কোনো পরিবার হচ্ছে দরিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, কোনো পরিবার স্বপ্ন ভাঙার নির্মম সত্য মেনে নিয়েই ঘোরাচ্ছেন জীবনের চাকা। আছে সরকারি সহযোগিতা না পাওয়ারও ক্ষোভ। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিলারির রিপোর্ট। স্বামী থাকতে তো মনে করেন আমার বাচ্চাদের কত কিছু আনিয়ে দিয়েছে, সবাই দেখে। এখন আমি বাচ্চাদের একটা বিস্কুট কিনে খাবো, সেই টাকাটা আমার কাছে নাই। মায়ের কোলে হাসি মুখে 3 মাসের ফুটফুটে ছোট্ট শিশু। সে জানে না তার বাবা বেঁচে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বাবা শহীদ হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরের গঙ্গারামপুর গ্রামের ছোট্ট জীর্ণ ঘরে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে বাবু মোল্লার সুখের সংসার। ঋণের টাকা পরিশোধের আশায় রিকশা চালাতে রাজধানীর ঢাকায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার স্ত্রী। বাচ্চাদের খাবারও ঠিক মতন জোটে না এখন। অনেকটা অনাহারেই দিন কাটাতে হচ্ছে শিল্পী বেগম ও তার শিশু সন্তানদের। বাজারঘাটও কথা না, গ্রামের লোকেরা কিছু চাইল্ড ডেল দিছিল, আমার সাহায্য করছিল। ওই চাইল্ড ডেল আছে এখনও, ওইটাই খাইতেছি। আবার এখন আমার রান্না করে খাবো, সেই রান্না করতে তো জাল তীর দরকার হয়, সেটাও আমার ঘরে নাই। বড় আলেম হবেন এই স্বপ্নে ঢাকার সাইনবোর্ড এলাকার আহসানুল হিকমা মাদ্রাসায় ভর্তি হয় 24 বছর বয়সের মইনুল ইসলাম। কিন্তু পৃথিবীর যাত্রায় মায়ের আগেই সন্তানকে চলে যেতে হবে তা কখনো ভাবতে পারেননি মাহফুজা বেগম। 21 জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়। অশ্রুসিক্ত চোখে আজও সন্তানকে খুঁজে ফেরেন গর্ভধারিণী মা। অনেক ভালো ছিল আমার সন্তান, আমার সন্তানের রাজপুত্র ছিল। আমার সন্তানের মতো সন্তান হয় না পৃথিবীতে, এরকম সন্তান মনে হয় আর কারো নাই। আমার মনে হয় যেমন চেহারা ছবি ছিলাম, তেমন নম্রভদ্র, তেমন আপনার চলাফেরা, আমার ঘরে আসলে আমার ঘরে আলো আলো হয়ে যেত। আমার সন্তান যখন ঘরে ঢুকতো থেকে নূরের আলো আমার ঘরে ফুটে উঠছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত পরিবারগুলো সহায়তার দাবি করেন। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তোর বাইরে হাসপাতালে নিয়েছি, এখন সিটি স্ক্যান করা লাগবে, এরপরে জানা যাবে। রাতে 11টার সময় শুনি মারা গেছে। রতনের যে 2টা ভাই বোন, যে আমার স্বামী হাতে সমস্যা প্রতিবন্ধী, তার বোনেরও হাতের সমস্যা প্রতিবন্ধী। রতনে আমাদের সংসার অনেক কষ্ট করে চালাইতো। দুপুরের সময় আরো থাকছে। অবৈধ অভিবাসীদের লুকোনোর জায়গা রাখবে না ট্রাম্প প্রশাসন। স্কুল ও গির্জায় হবে অভিযান। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। কমানো হচ্ছে এনবিআর এর ক্ষমতা। শুধু রাজস্ব আদায় করবে সংস্থাটি, আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন। এমনটাই চায় এনবিআর সংস্কার কমিটি। তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতা, বাড়বে রাজস্ব আদায়। এটি ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কা অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গুলিও করবে, আবার নিজেও এফআইআর লিখবে, এটা হবে না। আপনি যদি নিজেই ইমপ্লিমেন্টার হন এবং নিজেই পলিসি মেকার হন, সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আপনার পারফরমেন্স এফেক্টেড হবে। ওই জন্যে আলাদা করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের যোগান দেয় সংস্থাটি। এজন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক। বর্তমানে এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডির অধীন একটি সংস্থা। সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আইআরডি সচিবই পালন করেন এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব। এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো, এনবিআর এর কাজ হবে শুধু রাজস্ব আদায়। এনবিআর এর যিনি প্রধান হবেন, এনবিআর ওর কাজ হবে ইমপ্লিমেন্ট করা। ওর কাজ কোনোভাবে এসআরও জারি করা হবে না, ওর কাজ কোনোভাবে অর্থ আইন তৈরি করা হবে না, ট্রাইব্যুনাল ওর কাজ থাকবে না। ওইটা আসবে আলাদাভাবে।
ভ্যাট ট্যাক্স শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে আলাদা বিভাগ বা কমিশনের হাতে। এর অধীনে অর্থ, বাণিজ্য, শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 15 থেকে 16 সদস্যের একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ থাকবে। কমিশন বা বিভাগ যত নীতি গ্রহণ করবে তা অবশ্যই ওই কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। পরে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এনবিআর। স্থায়ীভাবে একটি পরামর্শ কমিটি একবার গেজেট নোটিফিকেশন করে দেওয়া হবে। সে কথার কথা 15 বা 16 জন সদস্য। ওই যে নীতি নির্ধারণ করা হবে, যা কিছু করা হবে, অর্থ আইনে কি যাবে, এটা কি যাবে, সেটা কিন্তু ওই কমিটি সাথে আলোচনা করেই হবে। তাহলে আর স্টেক হোল্ডারের সাথে দূরত্বটা থাকবে না। ব্যবসায়ীরা বলছেন এনবিআর এর এমন বিভাজন দীর্ঘদিন ধরেই চাচ্ছেন তারা। এটা আমরা খুবই পজিটিভলি দেখছি। এটা আরো আগেই যদি হতো এটা আরো ভালো হতো। প্রাথমিকভাবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখে শঙ্কা অর্থনীতিবিদদের। আলাদা হওয়ার ব্যাপারে আমার মনে হয় না বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত আছে। কিভাবে এটা আলাদা করা হবে সেটা নিয়ে কিন্তু প্রচুর দ্বিমত আছে। যদি একটা সম্পূর্ণ সেপারেট একটা পলিসি মেকিং অথরিটি হয়, সেটা যে কমিশন বলেন, অথরিটি বলেন, সেটা একটা ডিটেইলের ব্যাপার, কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকলে ওই জেলাও সেই কদ্দুতে পরিণত হবে। এটা ইভেন অর্থ বিভাগের ভিতরে রাখাটাও ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট শুল্ক বাড়ানোর চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়লে আরও চ্যালেঞ্জে পড়বে এসএমই খাত। অটোমেশনের কারণে কর্মহারানোর ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও এসএমই ফাউন্ডেশনের আয়োজিত কর্মশালায় একথা বলেন ব্যবসায়ী ও ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা। আলোচকরা বলেন, চাপে থাকা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা গ্যাসের দাম বাড়ানো হলে মেনে নেবে না। এই শিল্পকে টেনে তুলতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার কথা তুলে ধরা হয় আলোচনায়। ব্যাংক অ্যাকাউন্টও নাই, তো উনি কোন সেক্টরে পড়বে? উনি নিশ্চয়ই এসএমই। এবং কোন 2024 সালে 188% একটা ইলেকট্রিসিটি বিল বাড়ানো হয়েছে এবং বিগত 15 বছরে এটা 11তম বার বাড়ানো হয়েছে। তারপরেও তো আমাদের সংকলন প্রপারলি আমাদের ডিমান্ড মিট করতে পারে না। আর এখন যদি 30 টাকা 75 থেকে 75 টাকা যেটা সাজেশন দেওয়া হয়েছে, এটা করলে এটা তো আমাদের এসএমই খাতকে আরো পিছিয়ে ফেলে দিবে। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ড্রেজিং এর কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে 55 লাখ ঘনমিটার খনন শেষ হয়েছে। জুনে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এর ফলে নদীটিতে লাইটার জাহাজও সহজে চলতে পারবে। নুরজামাল আতিকের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। কর্ণফুলী নদীর নাব্যতা স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে 2019 সালে নৌবাহিনীর মাধ্যমে নতুন করে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের আওতায় বেশ কয়েকটি খালের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমও চলছে এই প্রকল্পে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্প খালের পানি প্রবাহকে ঠিক রেখে বন্দর নগরীর বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে। এই প্রকল্পটা শেষ হবার পরেও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এ ধরনের কার্যক্রম, যে বর্জ্য অপসারণ এবং ড্রেজিং করে নগরের যে জলাবদ্ধতা সেটাকে সহায়তা করার যে কার্যক্রম, সেটা আমরা চালু রাখবো। ড্রেজিংয়ে নাব্য সংকট কাটিয়ে কর্ণফুলীতে লাইটারের জাহাজও সহজে চলাচল করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। এই ক্ষেত্রে বন্দরের বিশেষ করে লাইটার জাহাজগুলো আর ডাউন রিভারের দিকে আর তাদেরকে বার্থিং করা সম্ভব প্রয়োজন হচ্ছে না। দেশের 92% রপ্তানি রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর বন্দরের জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার অবস্থান কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির মামলায় যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। সকালে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি থাকায় 2008 সালের 3 মার্চ শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন।
উত্তরের জনপদে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের পথও দৃষ্টিসীমার আড়াল। মাঘের দ্বিতীয় সপ্তাহে উত্তরাঞ্চল সহ সারা দেশে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে 10 ডিগ্রির আশেপাশে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.50 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা হতেই বইতে শুরু করে হিম বাতাস। ঘন কুয়াশার কারণে সকালের শেষ ভাগ পর্যন্তও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করে যানবাহন। এমন অবস্থায় বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে অলস সময় পার করছেন তারা। আমরা কাম কাজ করতে পারতেছি না, খুব ঠান্ডা। আমার কাজ কামের খুবই সমস্যা, লোকজন নাই, রাস্তা ফাঁকা, কুয়াশায় গাড়ি চালাতে পারে না, হেডলাইট গাড়ি চালানো লাগে। দেশের বাইরের খবর। অবৈধ অভিবাসীদের ধরতে এখন থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাতে পারবে অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ। বিভাগটিকে পূর্ণ ক্ষমতা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মঙ্গলবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ট্রাম্পের জারি করা নতুন ভিসা নীতির কারণে দেশে ফিরতে হতে পারে 18,000-এর বেশি ভারতীয়কে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন পুরানো অনেক আইন। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দেশনা জারির মাধ্যমে ওলটপালট করেছেন অনেক কিছুই। পরে সংবাদ সম্মেলনেও নতুন প্রেসিডেন্ট খোলামেলা কথা বলেন বিভিন্ন বিষয়ে। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিনের সঙ্গে কথা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। চীন ও কানাডার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আগে থেকেই তুমুল আলোচনা চলছিল। এবার আরও এক ধাপ এগিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দিলেন ইউরোপীয় ইউনিয়নের ওপর বাণিজ্য শুল্ক আরোপের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক আছে ইউর। এই অবস্থা পরিবর্তনে বাণিজ্য শুল্ক আরোপ ছাড়া পথ নেই বলেও উল্লেখ করেন তিনি। অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন তা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। এবার দীর্ঘদিনের মার্কিন নীতি ভেঙে অবৈধ অভিবাসীদের ধরতে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালানোর অনুমতি দিলেন তিনি। এরই মধ্যে আবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষকে এ বিষয়ে পূর্ণ ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের জারি করা নতুন নীতির কারণে দেশে ফিরতে হতে পারে বহু ভারতীয়কে। এরই মধ্যে প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করা হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তুষার ঝড়ের আঘাতে বিপাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4 জন। ভারী তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। কোনো কোনো জায়গায় 10 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। বাতিল হয়ে গেছে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হানে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাতে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার বাসিন্দাদের জনজীবন। তীব্র ঠান্ডায় টেক্সাস ও আলাবামা অঙ্গরাজ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও 10 ইঞ্চির ওপরে তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কেও 18 ইঞ্চি তুষারপাত হয়েছে। বাসিন্দারা বলছেন, এত ভারী তুষারপাতের কবলে আগে কখনো পড়েননি তারা। আমি বাইরে হাঁটতে এসেছিলাম। আমি একটি হাসপাতালে রাতে কাজ করি। এখন আমাদের দিন ও রাতের শিফট থাকে হাসপাতালে। কর্তৃপক্ষ চায় না মানুষ গাড়ি চালাক, তাই আমি এখানেই থাকি। বিরতিতে এসে পার্কে ঘুরে বেড়াই। বন্ধ ঘোষণা করা হয়েছে অঙ্গরাজ্যগুলোর অনেক বিদ্যালয়ে। বাতিল হয়ে গেছে অঞ্চল জুড়ে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। এছাড়া 3000-এর বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। বন্ধ হয়ে গেছে অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অনেক সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি।
এর আগে বুধবার সকাল পর্যন্ত তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। খেলার খবর শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ওয়ানডে সিরিজের খবর। ক্যারিবীয় দ্বীপে প্রথম জয়ের স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতির দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে উইন্ডিজ নারীদের 7 রানে হারিয়ে সিরিজে তো টিকে রইলই, সম্ভাবনা জিয়ে রাখলো সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও। টস সেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক জ্যোতির 68 রান বাদে দ্বিতীয় সর্বোচ্চ 23 রান সুবহানা মুস্তারির ব্যাটে, তাতে 49 ওভারের আগে 184-তে অল আউট হয় সফররতরা। এই অল্প পুঁজি নিয়েও জয়ের কারণ টাইগ্রেস বোলিং লাইন আপ। নাহিদা, বারোফা, রাবেয়া, ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 15 ওভার বাকি রেখেই মাত্র 124 রানে গুটিয়ে যায় হেলি ম্যাথুসের দল। এই জয়ে 21 ম্যাচে 23 পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই বাছাই পর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবেন জ্যোতিরা। হারলেও অবশ্য সুযোগ রয়েছে, সেক্ষেত্রে খেলতে হবে 6 দলের বাছাই পর্ব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবছরই ভোট চায় সব রাজনৈতিক দল। মন্তব্য বিএনপি নেতাদের। জাতীয় নির্বাচন আয়োজনে গুরুত্ব দিচ্ছে ইসি, সুষ্ঠু করাই লক্ষ্য, জানালেন কমিশনার। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস শলৎসের বৈঠক। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।